আচ্ছা, ক্যামেরাটা হঠাৎ করে ওপেন করার কারণ হচ্ছে যে আমি এখন আছি ঢাকার একটা ব্যস্ততম এরিয়ায় এবং হঠাৎ করে আমার ঢাকা ছেড়ে যেতে হচ্ছে চিটাগং। সো চিটাগং যাওয়ার জন্য এখন সবথেকে বড় কথা হচ্ছে যে আমি আছি এখন গ্রিন লাইনের টার্মিনালে। আপনি দেখতে পাচ্ছেন গ্রিন লাইনের টার্মিনাল আছি রাজারবাগে এবং সেখানে অলরেডি অনেকগুলো কোচ আছে। এইখানে আমি আগামীকাল জার্নি করবো, আজকে জার্নি করছি না, আমি অলরেডি একটা অগ্রিম টিকিট নিলাম। আগামীকাল জার্নি করব হচ্ছে ঢাকা টু চিটাগং উইথ গ্রিন লাইন ডাবল ডেকার। সো সত্যিকার অর্থে আমার এই জার্নিটা প্রথম, আমি কখনো ডাবল ডেকারে জার্নি করি নাই। তো সেক্ষেত্রে জার্নি কীরকম হবে এবং জার্নি রিভিউ ব্লগ সবই হবে আগামীকাল থেকে। সো স্টে টিউন। ওকে, সো শুরুতেই বলি, জার্নি শুরু করার আগে সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রিন লাইনে এটা আমার ফার্স্ট জার্নি। আমি আগে কখনোই গ্রিন লাইনে জার্নি করিনি, ডাবল ডেকারও কখনো আমি জার্নি করিনি। সো সেক্ষেত্রে আজকে যে রিভিউটা হবে এটা আমার নিজস্ব দৃষ্টিকোণের ভিডিও এবং ব্লগের মধ্যে আমি আগে কোনো দিন যেহেতু গ্রিন লাইনে উঠি নাই বা ডাবল ডেকার উঠি নাই, সো আমার আসলে কম্পেয়ার করার মতো কিছু নাই। আমি কারোর সাথে কম্পেয়ার দিব না। তো সবথেকে বড় কথা হচ্ছে আমি জাস্ট একটা রিভিউ দিব যে অ্যাকচুয়ালি আমি কীরকম সার্ভিস পাচ্ছি একজন কমন প্যাসেঞ্জার হিসেবে। সো আমি যখন টিকিট করি তখন আমি জাস্ট একজন সাধারণ প্যাসেঞ্জারের মতোই টিকিটটা নিচ্ছি এবং আমি একজন সাধারণ প্যাসেঞ্জারের মতোই ব্লগটা করার চেষ্টা করব যাতে করে দেখা যায় যে ওনাদের যেই সার্ভিসটা সেটা কীরকম। সো আমি এখন আছি রাজারবাগ টার্মিনাল। আপনারা জানেন যেটা হচ্ছে গ্রিন লাইনের সবচেয়ে বড় টার্মিনাল ঢাকায় এবং এখানে অনেকগুলো ডাবল ডেকার আছে। আপনি যদি একটু ভালো করে দেখেন যে এখানে একটা ডাবল ডেকার, এইটার ইঞ্জিনটা পেছনে চালু, এই জন্য আমি আসলে সামনে দাঁড়ায় কথা বলতেছি। এখানে একটা স্টার্ডা আছে, ওইখানে দুটো গ্রিন লাইন আছে, একটা বের হয়ে গেছে, আর এখানে গ্রিন লাইনের যেই চেসিস পুরোনো চেসিসের গাড়িগুলো সেটা আছে। আর পেছনে যদি আপনি দেখেন ঠিক সেমভাবে সাদা যে কোচগুলো তার পাশাপাশি একটা গাড়ি আছে। এখন কথা হচ্ছে যে এদের মধ্যে এটিএম যে গাড়িগুলো আছে সবগুলো গাড়ি হচ্ছে তাদের নতুন লটের এবং হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে তাদের এখানে ম্যাক্সিমাম যে গাড়িগুলো সেগুলো হচ্ছে পুরান লটের গাড়িগুলো নেই, অর্থাৎ প্রথম লটে যে কয়টা আসছিল সে কয়টা খুবই কম। সো দিস ইজ দ্য থিং, এই জন্য হচ্ছে এখানে পুরনো গাড়িগুলোই নতুন গাড়িগুলোই বেশি। তো যাই হোক, এখন আমরা দেখবো যে গ্রিন লাইনে অ্যাকচুয়ালি জার্নি কীরকম। সো পুরোটা আমি কভার করার চেষ্টা করবো, এইটাই বড় কথা, সঙ্গেই থাকুন। তো কোচে উঠে যাচ্ছি।
সো সব থেকে বড় কথা হচ্ছে যে এখান থেকে কিন্তু রিটার্ডারের যে সাউন্ডটা এটা ক্লিয়ারলি শোনা যেতেছে, যে আপনি যদি দেখেন রিটার্ডারের সাউন্ডটা, এর আগের ভিডিওতে আপনারা অলরেডি দেখেছেন যে রিটার্ডারের যে সাউন্ডটা অ্যাক্সেলারেশনের সাথে সাথে বাড়তেছে এবং ডিক্লারেশন সাথে সাথে কমতেছে। সো এই জিনিসটার কারণে হচ্ছে যে জার্নিটা আরেকটু স্মুথই হচ্ছে, এবং সবথেকে বড় কথা এটা যে এয়ার সাসপেনশনটা এটা সব থেকে বেটার লাগতেছে আমার কাছে। আপনি যে কয়টা ভিডিও করছেন আপনারা হয়তো দেখছেন, সে কয়টা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম যে জিনিসটাতে প্রচুর পরিমাণ কমফোর্ট আছে এবং সাসপেনশন সিস্টেমটা যথেষ্ট বেটার, যার কারণে খুব রাফ কোনো ঝাঁকি লাগতেছে না। এবং সব থেকে বড় কথাটা হচ্ছে যে সিটগুলো যথেষ্ট পরিমাণ কমফোর্ট। আমি যে সিটগুলোতে বসে আছি সিটগুলো যথেষ্ট পরিমাণ কমফোর্ট। তবে আমার কাছে কিছু জিনিস একটু অন্যরকম লাগলো। তার মধ্যে অন্যতম জিনিস হচ্ছে যে ওনারা কোচগুলোকে যথেষ্ট পরিমাণ এডিট করছে নিজেদের মতো করে, 19-20 অনেক কিছু চেঞ্জ করা হয়েছে কোচগুলোতে, কিছু জিনিস সংযোজন করা হয়েছে, কিছু জিনিস বাদ দেওয়া হয়েছে এরকম, যেটা ডিফল্টে ছিল ফ্যাক্টরি থেকে হয়তো আসছিল, কিন্তু বর্তমানে সেটা কোচের সাথে আমি দেখতেছি না। তো অনেক কিছু ওনারা চেঞ্জ করে নিছে এবং কিছু কিছু জায়গায় বডির মধ্যে অনেক জায়গায় কিছু আলাদা আলাদা সেগমেন্ট তৈরি হয়েছে। আর স্পিডটা মোটামুটি 90-এর মতোই আছে, 90-এর মতো স্পিড পাওয়া যাচ্ছে। তো সেই অনুপাতে স্পিডটা খুব স্মুথ ভাইব্রেশনের কারণে স্পিডটা অনেক ভালো, এবং ভেতরে টেম্পারেচার 22-23-এর মধ্যে রাখা হয়েছে। সো দেখা যাক সামনে আর যতটুকু হয়। আমি এখন মিডল বরাবর আছি, অর্থাৎ জার্নি করতে করতে ফেনীর কাছাকাছি চলে আসছি। সো এখন ফেনী থেকে পার হয়ে চিরাগঞ্জ যেতে বাকি মোমেন্টটা আর একটু দেখবো যে জার্নিটা কীরকম হচ্ছে। কুমিল্লা যেতে হোটেলে গেলে এখনো ধরেন ঘন্টা খানিক, হোটেলে 20 মিনিট থাকবো। এবার মানে 50 মিনিট ধরে রাখবো, 10টা 20 হোটেলে। আর মন মতো গাড়ি চালাইছে, একদম নিরিবিলি।
চান্দিনা জামটা খাইতে খাইতে যাইতে চান্দিনা আইতেও যাও লোকের বাড়ি যাচ্ছি ওকে কিছুটা আটটুকু বেশি পারে তো এখন আমরা হোটেল যাত্রাবাড়িতে চলে আসলাম। এটা হচ্ছে হোটেল গ্রিন ভিউ। হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে ড্যাশবোর্ডটা। আমি আসলে ওঠার টাইমে দেখাতে পারিনি যে ড্যাশবোর্ডটা, যেটা প্রায় 80 কিলোমিটারের মতো স্পিড মেনটেন করছে, প্রায় 1500 একটু বেশি আর কি মেনটেন করে গাড়িটা ক্রুজ কন্ট্রোল করে নামানো হয়েছে। আর এখন আমরা আছি অ্যাকচুয়ালি হোটেল গ্রিন ভিউতে। গাড়িটার সিরিয়াল নাম্বার যদি আপনি দেখেন সেটা হচ্ছে 3723, অর্থাৎ এই গাড়িটা হচ্ছে সেকেন্ড লটের কোচ এবং এটার গ্লাসটা চেঞ্জ করা হয়েছে, এই জন্য উপরে যেই সুবানাল লেখাটা ছিল সেটা আপাতত নেই। সো দিস ইজ দ্য মেইন থিং। সো আমি এখন আছি হচ্ছে হোটেল গ্রিন ভিউতে এবং এখানে এখন আমি হচ্ছে প্রথমবার আসছি, আগে কখনো আসি নাই, গ্রিন লেনের কারণেই আসা। সো এখন আমি ভেতরে যেয়ে দেখবো ভেতরে ইন্টেরিয়ার কন্ডিশনটা কি, ভেতরে সার্ভিসটা কেমন, এবং চেষ্টা করব হচ্ছে আপনাদেরকে দেখানো সর্বোচ্চটা। তো আসুন ভিতরে যাওয়া যাক। সো আমি একটু সাইডে আসছি, লিটারালি ইঞ্জিনের সাউন্ডটা অনেক বেশি। তো এখন বলি যে হোটেল গ্রিন ভিউ যেটা, সেটা আসলে কীরকম সত্যিকার অর্থে। আমি যদি বলি আমার নিজের অপিনিয়ন হচ্ছে, আমার কাছে পার্সোনালি মনে হয় গ্রিন লেনের মতো প্রিমিয়াম কোয়ালিটি যেরকমটা ইনশিওর করা হওয়ার দরকার। হয়তো বা হোটেলটা আউটলুক মানে এক্সিটেরিয়রটা সুন্দর, ইন্টেরিয়রটা আরেকটু বেটার হলে ভালো হতো। সার্ভিসটা অ্যাভারেজ মোটামুটি, বাট খাবার দাবারটা ভালো। আমার কাছে যেটা মনে হলো, খাবার দাবারটা আমি যদি 10-এর মধ্যে রেটিং দিই প্রায় 8 ইজিলি দেওয়া যায়। ইন্টেরিয়রটা আমার কাছে মনে হয়েছে 10-এর মধ্যে 6 দেওয়া যায়। এক্সিটেরিয়রটা 10-এর মধ্যে টপ নচ 8-9 দেওয়া যায়। সো তবে আমার মনে হয় গ্রিন লেন হিসেবে আসলে আরেকটু বেটার, যদি কোনো রেস্টুরেন্ট হতো তাহলে হয়তো বা বেটার হতো। তো এখন আমি হচ্ছে আপনাকে কোচের একটু রিভিউ করে দেখাই। শুরুতেই যদি কোচের এই জায়গা থেকে সাইড করে, এটা ডাউন সাইডের এরিয়া, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে চেসিস নাম্বারটা দেওয়া আছে 24.460। এটা মানে হচ্ছে 24 টন ওজনের চেসিস এবং হচ্ছে 460 অশ্বশক্তি ক্ষমতা সম্পন্ন। এটা হচ্ছে বডি। আপনারা জানেন যে ইন্টারকোচ বডি বিল্ডার মালয়েশিয়া থেকে ইম্পোর্ট। এখানে 3টা ফ্ল্যাগ আছে দেখবেন, একটা হচ্ছে জার্মানি, একটা হচ্ছে মালয়েশিয়া, একটা বাংলাদেশ। জার্মান থেকে চেসিস, মালয়েশিয়া থেকে বডি এবং বাংলাদেশে এখন গাড়িটা চলার কারণে এই 3টা ফ্ল্যাগ এখানে দেওয়া হয়েছে। পেছনের দিকে যদি আসি একটু, তাহলে এটা হচ্ছে টার্নিং এক্সেল, পেছনেরটা একটু বাঁকা হয়ে আসছে টার্নিং এক্সেল। আর এই স্কেলটা হচ্ছে আপনার স্পিডের। সো এটা টার্ন করে না, এটা স্পিড গেইন করে। আর এটা পুরোটাই গ্লাস কোট করা, নিচে এখানে গ্লাস কোট করা। আর পেছনে হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ গাড়ির মধ্যে, কোচের মধ্যে সর্ববৃহৎ ইঞ্জিন, 460 অশ্বশক্তি ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন পেছনে চলমান, দেখতেই পাচ্ছেন। এখানে এক্সস্টের ফ্যানগুলো সমানে চলতেছে, যার কারণে অনেক সাউন্ড, প্রচুর সাউন্ড।
আর গাড়িটা সেকেন্ড লটের, এই জন্য এটা সিরিয়াল 3723। পিছনে ব্যাকের হচ্ছে লাইটগুলো রয়েছে এবং ম্যানের হচ্ছে চিহ্ন রয়েছে। পেছনে যদি দেখেন গ্রিন লাইন রয়েছে এবং উপরে 786 কোডটা রয়েছে এবং এখানে এসি ভেন্ট সহ ইঞ্জিনটা রয়েছে, দেখতে পাচ্ছেন প্রচুর সাউন্ড। এবং এখানে টার্নিং এক্সেলটা আছে, অনেক বড় চাকাটা অনেক বড়। এবং এখানে দুইটা দরজা রয়েছে, একটা দরজা হচ্ছে এখান থেকে যেটা লক করা, এইখানে একটা দরজা আছে চাকার ঠিক সামনে একটা, পেছনেটা বন্ধ, সামনেটাই খোলা। এখানে লেখাই আছে, দেখতে পাচ্ছেন ম্যান জার্মানি। কিন্তু এখানে ইন্ডিকেটরগুলো খুলে ফেলা হয়েছে, এখানে দুইটা সাইডে ইন্ডিকেটর নাই। এবং খুবই সুন্দর একটা, এটার মধ্যে হেডলাইট যেগুলো ইউজ করা হয়েছে সবগুলোর মধ্যে একটা প্রজেকশন, বাকি দুটো হচ্ছে হ্যালোজেন। একটা প্রজেকশন দেওয়া হয়েছে। এবং এখানে সুবহানাল্লাহ যে লেখাটা, এটা মিসি, কারণ এটা গ্লাসটা চেঞ্জ করা হয়েছে। নিচে ফগ লাইট আছে এবং এটা রেড ওয়াইন থেকে একটু লাইট রেড ওয়াইন কালার। এবং এটার সাসপেনশনটা খুবই ভালো, আমি এতক্ষণ জার্নি করছি, সাসপেনশনটা হচ্ছে সবচেয়ে বেটার, যার কারণে কোনো প্রকার চাপ নেই, খুবই ভালো। এখন আমি একটু ভিতরে উঠিয়ে দেখাচ্ছি যে ভিতরে ইন্টেরিয়রটা কেমন। এখান দিয়ে অনেকটা স্পেস আছে এবং এটা পুরোটা ফেব্রিকেশন সফট একটা, এখানে লেদার আছে। এখানে যে গ্লাসটা, এটা অনেক বড় একটা ডোর, পাওয়ার ডোর দুইটা। সেখানে
আমাদের জার্নি শেষ। তো এখন আমরা আর পুরো জার্নিতে যিনি আমাদের সাথে ছিলেন আমাদের কাকা, ভালো থাকবেন কাকা, ইনশাল্লাহ দোয়া করবেন। কাকার সাথে জার্নি অনেক ভালো ছিল। তো আমাদের জার্নি শেষ, আমরা নেমে যাচ্ছি এখন। জার্নি শেষ, জার্নি শুরু করছিলাম 7টায় রাজারবাগ থেকে, এখন ঘড়িতে সময় বাজে অলমোস্ট 2:45। এখন আমরা আছি দামপাড়া, এখানে সোহাগের এখানে চলে আসছি। সো জার্নিটা ভালো ছিল, এই হলো বড় কথা। গ্রিন লাইন তাহলে আমাকে কীরকম একটা জার্নি উপহার দিল, আসুন একটু সামারাইজ করে দেখা যাক। গ্রিন লাইনের সবার আগে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের কথাটা যদি আমি বলি, তাহলে গ্রিন লাইন টাইম ম্যানেজমেন্টের দিক থেকে যথেষ্ট ভালো। তাদের কোচটা 7টার দিকে ডিপার্চার করার কথা রাজারবাগ থেকে, সেই অনুপাতে আমি দেখেছি যে 7:05 আশেপাশেই ওনারা কিন্তু কোচটা রাজারবাগ থেকে ছেড়ে দিয়েছে এবং স্রেফ আধা ঘন্টার মধ্যে ওনারা কোচটাকে নিয়ে চলে গিয়েছে হচ্ছে তাদের নারায়ণগঞ্জের যে ডিপোটা আছে সেখান পর্যন্ত, এবং তার পাশাপাশি আরও আধা ঘন্টা পরে তারা কুমিল্লার দাউদকান্দি পর্যন্ত কিন্তু পৌঁছে যেতে সক্ষম হয়। কিন্তু কুমিল্লার কিছু পয়েন্টে প্রচণ্ড জ্যামের কারণে কোচটা পরবর্তীতে বেশ দেরি হয়ে যায় এবং আমরা পুরো জার্নির মধ্যে 2টা জায়গায় জ্যাম পেয়েছি। একটা হচ্ছে চিটাগংয়ের সিটি গেটের সামনে, আর একটা হচ্ছে এই কুমিল্লার কয়েকটা পয়েন্টে দাউদকান্দির পরে। এই জ্যামগুলোর কারণে যথেষ্ট পরিমাণ দেরি হয় এবং এই দেরির কারণে আসলে মেনলি আমাদের যাত্রাপথের যে লেংথটা সেটা নর্মাল টাইমের চেয়ে অনেক বেশি হয়ে গিয়েছিল। আমি যাত্রীদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, যারা এই কোচে এই টাইমে সাধারণত যারা জার্নি করে থাকে তাদের ভাষ্যমতে এই কোচটা 12:30 থেকে 1টার মধ্যেই দামপাড়া পৌঁছে যায় চিটাগংয়ে, কিন্তু সেখানে ওই দিন এই কোচটার পৌঁছাতে 2:30টার মতো সময় লাগে। তারপরেও প্রত্যেকটা জ্যামে যেভাবে আধা ঘন্টা করে সময় নষ্ট হয়েছে, তাতে করে আমার জানার মতে কোচটার প্রায় 3টা থেকে 3:30 বাজার কথা, সেখানে প্রায় আরও 1 ঘন্টা আগে কিন্তু আমরা এত জ্যাম ঠেলেও আমরা 1 ঘন্টা আগে কিন্তু চিটাগংয়ে পৌঁছে গিয়েছি দামপাড়া পর্যন্ত ঠিকঠাকভাবে। এটাই হচ্ছে যে সব থেকে বড় প্লাস পয়েন্ট। এবার আসি বিহেভিয়ারের কথা, অর্থাৎ যারা কোচের স্টাফ ছিলেন তাদের বিহেভিয়ার বলি। প্রথমেই আমি বিহেভিয়ারের কথা বলবো, যিনি ড্রাইভার ছিলেন অর্থাৎ যিনি পাইলট তার কথা যদি বলি, যথেষ্ট পরিমাণ বিনয়ী এবং খুবই ভালো, হাম্বেল একজন ড্রাইভার, হাম্বেল একজন পাইলট, এবং তার যে বিহেভিয়ারটা ছিল আমি এটা একদম 10-এ 10 দিব। কারণ ওনার যে বিহেভিয়ারটা সত্যিকার অর্থে একজন যাত্রীকে কীভাবে রেসপেক্ট করতে হয়, আমি যদি ওনার চেয়ে বয়সে অনেক 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 ছোট, কিন্তু তারপরেও উনি আমাকে যেভাবে করে জিনিসটাকে আমাকে রেসপেক্ট করেছেন, এটা আসলে সত্যিকার অর্থে অন্য ধরনের। এবং আমি অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন ধরনের কোচে যখন জার্নি করেছি তখন আসলে যাত্রীদেরকে নর্মালি পাইলটরা যাত্রী চিন্তা করে যে ওনারা যাত্রী এখন আছে, কিছুক্ষণ পরে নামাই দিলে তারপর ওনারা থাকবেন না। সো কিছুক্ষণের সাময়িক অতিথি, যার কারণে ওনাদের আসলে ওইরকম বিহেভিয়ারটা থাকে না যাত্রীদের প্রতি। কিন্তু এইখানে আমি যেটা দেখলাম যে ওনাদের এমন একটা ফিলিং হচ্ছিল, ওনাদের সাথে কথা বলার মনে হচ্ছিল যে আমি ওনাদের ফ্যামিলির একজন মেম্বার, ব্যাপারটা ছিল এরকম। এবং যথেষ্ট পরিমাণ ওনার বিহেভিয়ারটা খুবই ভালো, আমার খুবই ভালো লাগছে। তার পাশাপাশি আমি যদি বলি যিনি সুপারভাইজার অর্থাৎ যিনি গাইড ছিলেন তার কথা যদি আমি বলি, ওনার যে বিহেভিয়ারটা এটাও ছিল 10-এ 10। উনি আমাকে সেমভাবে যথেষ্ট পরিমাণ রেসপেক্ট দিয়েছেন একজন প্যাসেঞ্জার হিসাবে। আমি যখন ভিডিও করতে চাইলাম, যখন আমি ছবি তুলতে চাইলাম, এবং যখন আমি শুধু এমনিতে ছবি তুলতে চাইনি, শুধু দেখতে চেয়েছি, কারণ যেহেতু কোচটা অনেক বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেক কম, যার কারণে এমন মনে হয় যে আমি অলমোস্ট রাস্তার উপরেই হাঁটতেছি। কোচটা এরকম ফিল হয়। নর্মালি 1J কোচ কিন্তু রাস্তা থেকে অনেক উঁচু হয়, আপনারা জানেন, কিন্তু এই কোচগুলো না অনেক ফ্ল্যাট, যার কারণে রাস্তার অনেক কাছাকাছি। আর এত নিচ থেকে জার্নি করার ফিলটা আমার জন্য এই প্রথম, যার কারণে আমি বারবার কিছুক্ষণ পরেই সামনে চলে যাচ্ছিলাম সিট থেকে উঠে, এবং যতবারই আমি সিট থেকে উঠেছি উনি দেখেছেন যে আমি ভিডিও করছি, এবং এই জন্য উনি পরবর্তীতে ভিডিও করার স্বার্থে উনি আমাকে বসতে দিয়েছেন। এটা খুবই চমৎকার একটা ব্যাপার যে ওনারা সাধারণত বসার জন্য আলাদা কোনো টুল বা কোনো চেয়ার ব্যবহার করেন না। ওনারা হচ্ছে দোতলায় ওঠার যে সিঁড়িটা আছে ওই সিঁড়িতেই সাধারণত গাইড বসে থাকেন। তা আমি যখনই গিয়েছি উনি আমাকে ওই জায়গাটায় বসতে দিয়েছেন, আমাকে তখনই বলেছেন যে আপনি বসেন, এবং যতক্ষণ পর্যন্ত ভিডিও করেছি ততক্ষণ উনি দাঁড়িয়েছিলেন, এবং এটা আমার জন্য যথেষ্ট পরিমাণ এর একটা বড় রেসপেক্ট যে উনি আমাকে রেসপেক্ট করেছেন। আমি ওনার চেয়ে বয়সে অনেক পরিমাণ ছোট, এবং আমি কোনোবারে ওনাকে বলতে হয়নি যে আমি একটু বসবো বা বসতে যাবো, আমি গিয়েছি, উনি দাঁড়িয়ে গিয়েছেন। সো এটা হচ্ছে আমার জন্য খুবই প্লাস পয়েন্ট যে আমি দেখেছি ওনাদের এই রেসপেক্টটাও সব থেকে বড়। এবং যখন আমি হোটেল ব্রেকে নামতে গিয়েছি তখন আমাকে উনি যথেষ্ট হাম্বেলভাবে জিজ্ঞাসা করেছেন আমি নামবো কিনা, আমি কী করবো, উনি যথেষ্ট খেয়াল রেখেছেন প্রত্যেকটা যাত্রীর। সো এইটাই হওয়া উচিত একজন গাইডের হিসেবে, একটা গাইড থেকে এটাই এক্সপেকটেশন মানুষ করে, এবং এটাই আমার খুবই ভালো লেগেছে। এবার যদি আমি কথা বলি, যদি এবার খাওয়া দাওয়া নিয়ে আসি, একটু হোটেল নিয়ে আসি, তাহলে শুরুতেই যাত্রার 10 থেকে 15 মিনিটের মধ্যে গ্রিন লাইনে স্পেশালি প্যাকেজড একটা ওয়াটারের বোতল দিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, পার প্যাসেঞ্জারের জন্য একটা করে ওয়াটার বটল, যদি আপনার লাগে আপনি আরেকটা নিতে পারবেন, সমস্যা নেই, কিন্তু সবার জন্য একটা করেই বরাদ্দ। এবং সবথেকে বড় কথা হচ্ছে ওনাদের যে হোটেলটা ছিল, এই হোটেল গ্রিনভিউ যেটা আপনি দেখছেন,
সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে মানে এক্সিটেরিয়রটা যথেষ্ট সুন্দর, বাট ইন্টেরিয়রটা আরেকটু বেটার করা উচিত। সেটা আমি অলরেডি আপনাদেরকে ভিডিওতে বলেছি। তার পাশাপাশি আরেকটা জিনিস যেটা আমি যদি বলি যে ড্রাইভার এবং হচ্ছে যে গাইডের পরে আমি যদি একটু রেটিং দিয়ে যদি যিনি হেল্পার ছিল অর্থাৎ কোচ হেল্পার ওনার কথা যদি আমি বলি, ওনার বিহেভিয়ারটা কিন্তু আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। এটার কারণ হচ্ছে যে উনি খুব একটা বেশি যাত্রীদের বলতে আমি আমার কথাই বলি, আমার প্রতি উনি কিন্তু খুব একটা বেশি হাম্বেল ছিলেন না। এবং আমি দেখলাম যে যতবারই আমি ভিডিও করতে নিলাম, উনি প্রথম সাইডটা অর্থাৎ যতক্ষণ পর্যন্ত হোটেল ব্রেক দেয় না ততক্ষণ পর্যন্ত উনি অ্যাকচুয়ালি রেস্টে ছিলেন, যার কারণে ওনার সাথে আমার খুব একটা বেশি কথা হয়নি। বাট পরবর্তীতে যখন হোটেল ব্রেক কমপ্লিট হয়ে যায় তারপরে উনি সামনে এসে বসেন, যিনি গাইড ছিল উনি পিছনে রেস্টে চলে যান। সো আমি যতবারই সামনে গিয়েছি উনি কেমন যেন আমার যাওয়াটাকে উনি পছন্দ করতেছিলেন না। এবং সত্যি বড় কথা হচ্ছে আমি যতবার ভিডিও করতে নিলাম উনি বেশ বিরক্ত ছিলেন, ওনার কথাবার্তা এক্সপ্রেশন আমি সেটা বুঝছিলাম। এবং উনি যতবারই বিরক্ত হচ্ছিলেন ততবারই কিন্তু যিনি পাইলট ছিলেন উনি বারবার আমাকে বলছিলেন আপনি করেন, সমস্যা না, আপনি করতে থাকেন। উনি আমাকে উদ্বুদ্ধ করলেন। সো এই জিনিসটা আমার ভালো লাগলো যে উনি এত কিছুর মধ্যেও যিনি পাইলট ছিল উনি আমাকে উদ্বুদ্ধ করলেন এবং উনি যিনি হেল্পার ছিল ওনাকে যথেষ্ট পরিমাণ শান্ত থাকতে বললেন। এবং এই জিনিসটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। এবং পুরো জার্নির ক্ষেত্রে আমার মনে হয় যে ওনাদের যিনি কোচ হেল্পারদের উচিত আরেকটু যাত্রীদের প্রতি রেসপেক্ট হওয়া এবং যাত্রীদের এইসব কোচের প্রতি একটু বেশি পরিমাণে আগ্রহ থাকবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, এইটাই স্বাভাবিক, কারণ কোচগুলো নর্মাল কোনো কোচ না, এটা ওয়ানজে কোনো কোচ না বা অশোক লেল্যান্ড টাটার কোনো কোচ না যে আপনি এরকম সার্ভিস দিবেন। অবশ্যই কোচগুলোর প্রতি মানুষের একটু আগ্রহ থাকবে, মানুষ দেখবে, এটাই স্বাভাবিক। এরপর যদি আমি বলি হোটেল ব্রেকের কথা যেটা বলতেছিলাম, হোটেল ব্রেকটা এরকম হলে একটু ভালো ছিল। এর পাশাপাশি আমি এখন এই 2024 সালে জার্নি করে যেটা মিস করেছি সেটা হচ্ছে বুফে। আমি কিন্তু বুফেটা মিস করলাম। সো করোনার আগ পর্যন্ত ওনাদের বুফেটা থাকলেও বর্তমানে কিন্তু ওনাদের বুফেটা নেই। তো আমার যেটা মনে হয় যে ওনাদের এখন যে বুফের সিস্টেমটা এটা মনে হয় আমার মতে ওনাদের হচ্ছে রিটার্ন করা উচিত। আমার যেটা মনে হয় যে বুফেটা যদি উনি রিটার্ন করে তাহলে সেক্ষেত্রে কিন্তু যাত্রীদের এই জিনিসগুলো যাত্রীরা এটাতে আরও বেশি মানে যথেষ্ট পরিমাণে সুযোগ সুবিধা পাবে। এবং 20 মিনিটের যাত্রা বিরতিতে আহামরি যে খুব বেশি যাত্রীরা খাওয়া দাওয়া করে ব্যাপারটা তা না। সো বুফে সিস্টেমটা ওনারা চাইলে কিন্তু চালু করতে পারে। আর যদি বুফে সিস্টেমটা ওনারা চালু করতে না পারে তাহলে আমার মতে প্রথম একটা বা দুইটা কোচে ওনাদের শুধু পানি দেওয়াটা আসলে ঠিক না, কারণ অনেক পেশেন্ট থাকে। আমি দেখেছি আমাদের কোচের মধ্যে অনেক পেশেন্ট ছিল যারা ওই জ্যামের কারণে যখন রাস্তাটা অনেক লম্বা হয়ে গেল অর্থাৎ অনেক সময় লাগছিল, ওনাদের অনেকের ক্ষুধা লেগেছে, অনেকের হচ্ছে যে ডায়াবেটিক্সের পেশেন্ট ছিল যাদের টাইমলি খেতে হয়। সো ওনাদের উচিত ছিল হচ্ছে যেহেতু ওনারা বুফে দিচ্ছেন না তাহলে ওনাদের কিছু স্ন্যাক্স টাইপের খাবার সকালবেলা যাত্রীদেরকে অফার করা উচিত ছিল, কারণ এত সকালে কোচটা ছেড়েছে 7টার দিকে তো সকালে নাস্তা করতে পারে না। সো আমার মতে ওনাদের উচিত ছিল যে এই সময়টা তো ওনাদের কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করা শুধু এই কোচটাতে, কারণ পরবর্তী কোচটা আবার ছিল সকাল 9টায়। সো 9টায় অনেকে নাস্তা করে ফেলতে পারে, এটাতে সমস্যা নেই, কিন্তু 7টার কোচে আসলে স্ন্যাক্সের একটা ব্যবস্থা করা উচিত ছিল যাতে করে যদি বাই চান্স কোনো কারণে যাত্রাটা লম্বা হয়ে যায় তাহলে যাতে করে যাত্রীরা কিছুটা স্ন্যাক্স অন্তত খেয়ে অন্তত কিছুটা সময় রিল্যাক্স থাকতে পারে। এই জিনিসটা করা উচিত ছিল। শুধু পানি দেওয়াটা আমার ক্ষেত্রে মনে হয় না এটাতে সমীচীন ছিল। এরপরে যদি আমি বলি যে কোচের কন্ডিশন যেটা বলি, আমি আগেই বলছি যে কোচটাকে ওনারা নিজেদের মতো করে অনেকটাই ডিজাইন করছে। কোচের মধ্যে আমি দেখলাম যে কোচটা সবথেকে বড় কথা বাংলাদেশে আইকনিক কোচ হওয়ার পিছনে সবথেকে বড় যে ক্রেডিটটা ছিল ওনার কোচগুলো সেটা হচ্ছে সুবহানাল্লাহ এই লেখাটা। এবং আপনারা জানেন যে বাংলাদেশে এই লেখার ট্রেন্ডটা 2017 সালে সর্বপ্রথম গ্রিলানের হাত ধরে বাংলাদেশে আসে। এরপর থেকে সব কোচেই সব ধরনের ব্যানার এবং সব ধরনের হচ্ছে যে এইগুলাতেই হচ্ছে আপনার বিভিন্ন অপারেটররাই কিন্তু এই বাক্যগুলা ইসলামিক বাক্যগুলো কিন্তু ব্যবহার করে। কেউ কেউ সুবহানাল্লাহ, কেউ কেউ আল্লাহু আকবার, এই ধরনের বাক্যগুলো। যেমন সোহাগ প্রেস্টিজে আমরা কিন্তু আল্লাহু আকবার লেখাটা দেখি, আর যারা যেখানে আমরা গ্রিনল্যান্ডে সুবহানাল্লাহ লেখাটা দেখেছিলাম। সো এই জিনিসটাই কিন্তু গ্রিনল্যান্ডের সব থেকে বড় পাওয়ারফুল একটা শক্তি ছিল এই লেখাটা, এবং এইটা সবার মনে দাগ কেটেছিল। কিন্তু দুঃখজনক হলো সত্যি আমি যে কোচে জার্নি করেছি সেই কোচে লেখাটাই ছিল না, যেটা আমার মতে খুব একটা বেশি নেগেটিভ একটা পয়েন্ট, যেটা একটা কোচের সবচেয়ে বড় সৌন্দর্য এবং যেটার উপরে এই কোচটার সব থেকে বেশি ক্রেডিট দাঁড়িয়েছিল সেই জিনিসটাই কোচে অনুপস্থিত। সো এইটা উচিত মানে হচ্ছে ব্যানারের, অবশ্যই ব্যানারের উচিত যে এইটা লাগিয়ে ফেলা। তার পাশাপাশি কোচের ভেতরে আমি দেখলাম যে দুটো মনিটর ছিল, মনিটরগুলো কেন ছিল আমি বুঝলাম না, মনিটরগুলো চালানো হয় নাই। সো এখন এটা ওয়ানজের কোচের ক্ষেত্রে ঠিক আছে, ওয়ানজের কোচে আপনারা অনেক সময় উঠলে দেখবেন যে এসি নষ্ট, তারপরে হচ্ছে ফ্যান নষ্ট, তারপরে হচ্ছে হয়তো বা দেখতে পারেন মনিটর নষ্ট, স্পিকার নষ্ট, এগুলো আসলে সেখানে মানা যায়। কিন্তু এসব কোচেও যদি আমি যদি উঠে দেখি এটা চলতেছে না, এটা নষ্ট, খুবই দুঃখজনক। এবং আমি দেখলাম যে ওনাদের বাই ডিফল্ট অনেক কিছু ছিল কোচের সাথে, এটা ওনারা উঠায় ফেলছেন। যেমন আমি দেখালাম যে বাইরে ইন্ডিকেটারগুলো উঠে গিয়েছে, ভেতরে আমি দেখলাম ভেতরে একটা মনিটর ছিল সেটা উঠিয়ে ফেলেছে, তার পাশাপাশি ভেতরে ওনাদের বডি কিটগুলো অনেকটা চেঞ্জ করা হয়েছে, যেটা আসলে খুবই দুঃখজনক, যাতে করে কোচের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এবং কোচের সামনে বডি
বডি বিল্ডারের কিন্তু নাম লেখা ছিল, যিনি বডিটা করছে ইন্টার কোচ বডি বিল্ডার, সেটাও কিন্তু এই কোচ থেকে গায়েব করা হয়েছে। সো অনেক কিছু কোচে উঠে গিয়েছে, যেটা আসলে খুবই দুঃখজনক। কেন এই কোচ নিয়ে আমি আদৌ জানি না। সো এই জন্য আমার মতে গ্রিনল্যান্ডের উচিত এই জিনিসগুলো, ওনাদের কোচগুলো বাংলাদেশের সর্বপ্রথম ডাবল টেকার 1990 শতকের পরে নেপচুন যখন বন্ধ হয়ে যায়, তারপরে এত বছর পরে, প্রায় অলমোস্ট 20 বছর পরে গ্রিনল্যান্ড এটা আবার নিয়ে আসে। তো এত বছর পরে জিনিসটা আসার পরে গ্রিনল্যান্ডের উচিত তাদের এই পাওয়ারগুলোকে ধরে রাখা, কিন্তু সেখানে ওনারা যদি দিনের পর দিন এগুলো অবহেলার মধ্যে থাকে, তাহলে গ্রিনল্যান্ডের ডাবল টেকার আশা করি তাদের সেই জৌলুসটা হারিয়ে ফেলবে। সো গ্রিনল্যান্ডের উচিত না এই জৌলুসটাকে হারিয়ে ফেলা, এগুলো খুব বাংলাদেশ সবচেয়ে বড় ইঞ্জিনের কোচ এগুলো। সো এগুলোকে ধরে রাখাটা ওনাদের উচিত আমার মনে হয়, যেটা সো এগুলোকে আরও বেশি উন্নত করা উচিত। এর পাশাপাশি আমি যদি বলি, পুরো কোচে জার্নি করার পরে 7-8 ঘন্টা জার্নি করার পরেও আমার কিন্তু খুব একটা বেশি টায়ার্ড লাগে না, আমি কিন্তু যথেষ্ট ফ্রেশ ছিলাম। এটার কারণ হচ্ছে ওনাদের যে কোচের সিটগুলো এবং ওনাদের যে মানে পুরো স্পিড লিমিট বলেন বা কোচের ঝাঁকুনি বলেন, সব কিছুই লেভেলে ছিল, যার কারণে 7-8 ঘন্টা জার্নি করেও কিন্তু আমার কোনোভাবেই এমনটা ফিল হয়নি যে না অনেক কষ্ট হচ্ছে বা আমি ক্লান্ত হয়ে গেছি, ব্যাপারটা এরকম না। সো ওভারঅল যদি আমি বলি, ওনাদের যাত্রাপথে ওনাদের টাইম ম্যানেজমেন্টের কথা যদি বলি, এটা 10-এ 10। এরপরে যদি আমি হোটেলের কথা বলি, তাহলে হোটেলটা হচ্ছে 10-এর মধ্যে 8-এর মতো পাচ্ছে। এরপরে যদি আমি ওনাদের বিহেভিয়ারটা বলি, তাহলে পাইলটের বিহেভিয়ারটা 10-এ 10, যিনি গাইড ছিল ওনারটা 10-এ 10, কিন্তু যিনি হেল্পার ছিল ওনার 10-এ 7-এর বেশি আমি আর দিতে পারলাম না। এরপরে যদি আমি বলি, ওনাদের কোচের কন্ডিশনটা 10-এর মধ্যে 8 মানে অনেক কিছুই নাই কোচের মধ্যে, এই জন্য 10-এর মধ্যে 8। এরপরে ওনাদের যে এক্সট্রা ফ্যাসিলিটি, অর্থাৎ যেরকম হচ্ছে পানি দেওয়া বা পানির সাথে স্ন্যাক্স দেওয়া বা বুফে সিস্টেম, এই জিনিসগুলো যেটা বা এন্টারটেইনমেন্ট যেটা কোচের মধ্যে, সেটাও অনুপস্থিত। এই জন্য এই সার্ভিসগুলোর জন্য এটাকে আমি দিব 10-এর মধ্যে 7। এবং ওভারঅল পুরো জার্নিটাকে একদম A to Z পুরো জার্নিটাকে যদি আমি একটা নর্মাল দৃষ্টিকোণ থেকে হিসাব করি, তাহলে 10-এর মধ্যে এইটা পাচ্ছে 8-এর মতো। এটা 7 বললে কম হয়ে যায়, 8-এর মতো বলা যায়। সো 8-এর মতো পাচ্ছে, এর বেশি পাবে না। সব কিছু মিলিয়ে আমি 10-এর মধ্যে 8 দিতে বললাম পুরো জার্নিটাকে। সো এইটাই হচ্ছে বড় কথা। তারপরে গ্রিনল্যান্ডের সাথে আমার জার্নিটা অনেক বেশি ভালো ছিল। এটা আমার প্রথম জার্নি ছিল। আমি আমার শরমের কথা হচ্ছে যে আমি আমার এত বছরের লাইফে আসলে গ্রিনল্যান্ডে শুধু রিভিউ করছি, বাট কখনো উঠি নাই। গ্রিনল্যান্ডই উঠি নাই, ডাবল টিকার তার পরে হিসাব। সো এটা প্রথম জার্নি গ্রিনল্যান্ডের সাথে, এবং আমি যথেষ্ট স্যাটিসফাইড। সো আশা করি গ্রিনল্যান্ড তাদের যেই খুদগুলো আছে সেই খুদগুলোকে রিপেয়ার করবে, এবং যাত্রী যত ধরনের যাত্রী আছে সব প্রিমিয়াম ক্লাস যাত্রীদেরকে আশা করি ওনারা আরও প্রিমিয়াম সার্ভিস দিতে পারবে, এটাই প্রত্যাশা।